আমরা দেখবো তখন সেটা যেন ভারতে যেমন ভাবে কাজ করবে তেমন চীনে কাজ করবে, সেরকম জাপানেও যাতে কাজ করবে। তার ইউনিভার্সাল চিন্তাধারার মধ্যে তার তত্ত্বকে তিনি নিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন এবং সেগুলোকে তিনি সায়েন্স হিসাবে ধরে নিয়েছিলেন, মানে বৈজ্ঞানিক ব্যবস্থা হিসাবে উনি মেনে চলেছিলেন। হেনরি ফয়েল হলো ক্লাসিক্যাল থিওরি অফ অর্গানাইজেশনের মূল প্রবক্তাদের জন্য একজন। সংগঠনের এই তত্ত্বের মাধ্যমে হেনরি ফয়েল সংগঠনের একটা কাঠামো তৈরির দিকে কাজ করেছিলেন, সার্বজনীন কাঠামো। এই নয় যে আজকে আমার এখানেই চলছে, ভারতে চলবে। তো হেনরি ফয়েল এবং তার কাজকে প্রায়শ গুলিক ও আরউইকের অবদানের সাথে এক জায়গায় আমরা করে ফেলি। কারণ কি, তাদের সম্মিলিত কাজগুলি কি দেখেছে, যে সংগঠন দেখেছে, অর্গানাইজেশন দেখেছে, তার সংগঠনটাকে দেখেছে এবং তার স্ট্রাকচার দেখেছে এবং তাদের এই সমস্ত মূল নীতিগুলো দিয়েছে তারা। আমরা জানি এরা প্রায় গুলিক, আরউইক, তাছাড়া হেনরি ফয়েল তো আছেই, এরা দিয়েছে। মেরি পার্কার ফলেট তিনিও দিয়েছেন। আমরা জানি এরা সবই আমাদের সায়েন্টিফিক ম্যানেজমেন্টকে আরো পাকাপোক্ত করে গেছে। তাদের সম্মিলিত কাজগুলি সংগঠন এবং পরিচালনার কি মূল নীতিগুলো দিয়ে গেছে। সুতরাং হেনরি ফয়েলের অবদানগুলো বোঝার চেষ্টা করার আগে ফয়েলের চিন্তার আশেপাশে যে সমস্ত নীতিগুলো ছোটখাটো ছিল, যার বেসিস করে উনি তার তত্ত্বগুলো দিয়ে গেছেন, মূল তত্ত্ব, সেগুলো আমরা প্রথমেই তার আলোচনা করব। যা সাধারণত পরিচালনা, আমরা জানি তার মেইন জিনিসটা ছিল 14টি যে সূত্র, সংগঠন ক্লাসিক্যাল তত্ত্ব, সেটা আমরা পরে আস্তে আস্তে করে আলোচনা করবো। তার আগে আমরা ছোটখাটো যে সূত্রগুলো আছে সেগুলো আমরা জেনে নেব। তো এই ইউনিটে ফয়েলের ক্যারিয়ারটা দেখবো। এই ইউনিটটি ফয়েলের কর্মজীবন, তার পরিচালনার নীতিগুলি তুলে ধরবে। তো হেনরি ফয়েল কখন 1841 থেকে 1925 পর্যন্ত উনি 59, 5, 64, 84 বছর প্রায় জীবিত ছিলেন। তো আমরা জানি উনি কোথাকার, উনি একজন বরাবর অন্যান্য অনেককে দেখেছি তারা হয়তো সায়েন্টিফিক, তারা আমেরিকার ঘরানার, কিন্তু ইনি ছিলেন ফ্রান্সের। তো তার জন্ম সেই ফ্রান্সের ঠিক নয়, মানে ওনার কনস্টান্টিনোপল, সেখানে তার জন্ম হয়েছিল। তো সেখান থেকে উনি পরে পড়াশুনো এবং সবই চলে আসেন। উনি ওখানে ফ্রান্সেই সবকিছু করেছিলেন। তিনি তাছাড়া এখানে উনি কোথায়, উনি একটা খনি কারখানাতে প্রথমে কাজে জয়েন করেন। হ্যাঁ, তো সেখানে এমন ভাবে জয়েন করেছিলেন উনি 1860 সালে, মানে উনি গ্র্যাজুয়েশন করে উনি ওইখানে একটা ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছিলেন একটি ফ্রান্সের একটি খনি সংস্থাতে। তো সেই খনি সংস্থাতে তিনি আজীবন তার সাথে যুক্ত ছিলেন। 1860 সালে উনি যখন জয়েন করেছিলেন, আর পরে উনি যখন মৃত্যু পর্যন্ত তার সাথে সংযুক্ত ছিলেন। তো সেই হিসাবে প্রথমে যখন ইঞ্জিনিয়ার হলেন, ধীরে ধীরে তার কর্মজীবনে উন্নতি করতে থাকতেন। 1918 সালে ব্যবস্থাপনা পরিচালকের পদে আসেন, মানে ব্যবস্থাপনা মানে ম্যানেজমেন্টের সেখানে চলে এলেন। তো তিনি যে কোম্পানিতে তার মেয়াদকালে কোম্পানিটি কি একসময় কিন্তু এই যে খনি কোম্পানিটি কিন্তু তিনি বরাবর উত্থান দেখে গেছেন এবং প্রথমে তলানিতে ছিল, এমন অবস্থা দেউলিয়া হয়ে যাওয়ার অবস্থায় ছিল। সেই কোম্পানিটাকে ওনার পরিচালনা ধরে উনি আস্তে আস্তে কোথায় উচ্চাসনে নিয়ে যান, বহুত প্রফিট করে পরবর্তী কালে। সবাই ওই জিনিসটা একটা ফ্রান্সে একটা মানে একটা কি বলবো, একটা ঢেউ তুলে দিয়েছিল, কি করে কারখানায় উন্নতি করে, কি করে বাঁচিয়ে, কি করে তার অবদান, তার নিশ্চয়ই আমরা মেনে নিতে হবে। তিনি আধুনিক ব্যবস্থাপনা পদ্ধতির প্রতিষ্ঠাতা হিসেবে, আমরা তো বলি মানে বিজনেস প্রসেস স্কুলের উনি কিন্তু ফাউন্ডার হিসেবে বলছেন। তো ওনাকে সেই হিসাবে আমরা বলি যে ফাউন্ডার অফ দি ম্যানেজমেন্ট প্রসেস স্কুল তাকে বলা হয়। ফয়েল ব্যবস্থাপনার একটি ব্যবস্থা তৈরি করেন যা কি মানে ম্যানেজমেন্টের উন্নতির দিকে কাজ করে। তিনি ডিভিশন অফ লেবারটাকে এই ধারণা নিয়ে কোম্পানির কাজ কারবারটাকে একদম জোরদার করার পদ্ধতি তৈরি করেছিলেন। ফয়েলের বড় ধারণাগুলি তার পরিচালনায় অনুশীলন একজন ব্যবস্থা হিসেবে তার প্রতিফলন থেকে উদ্ধৃত হয়েছিল। তার তত্ত্ব ব্যবসা প্রশাসনে এবং ব্যবসা ব্যবস্থাপনা ভিত্তি করে তৈরি। একাডেমিক ক্যারিয়ার তিনি একটি থিওলজি নামেও পরিচিত ছিলেন। একাডেমিক
মানে ওনার যে ঘরানা ছিল সেখানে তিনি ফিওলিজম নামে তার তত্ত্বটাকে পরিচিত ছিল। হেনরি ফয়েল তার সবসময় সবচেয়ে প্রভাবশালী আধুনিক ব্যবস্থাপনার ধারণাটির মধ্যে প্রধান ছিলেন। তাই তিনি সরকারি এবং বেসরকারি কোনো কিন্তু এই দুটোর মধ্যে আলাদা করে কিন্তু কিছু উনি বলেননি। উনি বলেছেন ওনার তত্ত্ব দুটো জায়গাতে সমানভাবে চলবে, কোনো কিন্তু উনি আলাদা করেননি, কোনো পার্থক্য। তিনি বলেছিলেন যে সমস্ত বিজ্ঞান, তার যে সমস্ত এই সমস্ত তত্ত্বের যে বিজ্ঞান, সেটা সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে সমানভাবে প্রয়োগ করা যেতে পারে। সেখানে বাছ বিচার করে কিছু নয় যে একটা মানে বিজ্ঞান এটা সরকারের জন্য এটা আমার ম্যানেজমেন্ট হবে বা এটা হচ্ছে বিজনেসের জন্য এরকম ম্যানেজমেন্ট হবে, তা না। তিনি যে ব্যবস্থাপনার যে বিজ্ঞান তৈরি করেছিলেন ম্যানেজমেন্টে, সেটা সব জায়গায় সমানভাবে প্রয়োগ করা যাবে। তিনি বিশ্বাস করতেন যে একটি প্রক্রিয়া হিসাবেই যেন আমি ম্যানেজমেন্টটা থাকে, মানে এক একটা ব্যবস্থার জন্য এক এক রকমের ম্যানেজমেন্ট নয়। হ্যাঁ, একটি তবে বিশ্বাস করতে একটি প্রক্রিয়া হিসেবে প্রসেস হিসাবে প্রশাসনকে একটি নির্দিষ্ট স্তরের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ করা উচিত। তবে সংস্থার সমস্ত স্তরে কিন্তু সেটাই চলবে, পরিচালিত হয়। সে উপরে সে ভার্টিক্যালি হরাইজন্টালি যে কোনো ব্যবস্থায় ওনার তত্ত্ব যেন চলে। তিনি প্রায় গোটা দশেক ওনার বই টই নিয়ে এসেছিলেন বা লেখা, এবং তার এই সমস্ত ম্যাক্সিমামই ছিল তার কোথায় পত্রিকা প্রকাশ করেন তার ম্যানেজমেন্টের উপরে। তার সবচেয়ে অসামান্য কাজ যেটা আমরা বলি তার অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্ডাস্ট্রিয়ালি এট গেনলি, মানে যেটাকে বলছে ইন্ডাস্ট্রিয়াল জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, সেটা অ্যাকচুয়ালি এটা ফরাসি ভাষায় এটা লেখা ছিল এই বইটি 1916 সালে। কিন্তু একটা ব্যাপার আমরা লক্ষ্য করি যে ফেয়ল যখন তার লেখাটা তার তত্ত্ব দিয়ে গেছিলেন, তার কিন্তু ওই 1916 সালে যে উনি ফরাসি ভাষায় যে বইটি লিখেছিলেন প্রথম, তার মধ্যেই উনি পুরো তত্ত্বটা দিয়েছিলেন, এবং সেটা কিন্তু ওই ফ্রান্সের মধ্যেই তার ভাষার জ্ঞান যাদের আছে ফরাসি, তাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। পরে যখন বইটি 1929 সালে যখন ইংরেজিতে অনুবাদ হলো, তখন সারা ইংরেজি যারা পড়াশোনা করতো এবং ইংরেজি ভাষায় যাদের নলেজ ছিল, তারা এই বইটার ব্যাপারে খুব অ্যাপ্রিসিয়েট করা শুরু করলো, এবং তার এই সাইন্টিফিক ম্যানেজমেন্টের তত্ত্ব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো। কিন্তু মাঝখানে কতগুলো বছর, 12-13 বছর চলে গেল, সেই 12-13 বছরের মধ্যে কিন্তু ওটা থমকে ছিল। তারপরে যখন এটা লোকে জানতে পারলো, বিভিন্ন ভাষা, বিভিন্ন দেশে, পৃথিবীতে বিভিন্ন জায়গাতে যখন প্রচার হলো, তখন সেটা সবাই জানতে পারলো তার তত্ত্বর মাহাত্ম্য। তো ফয়েলের মৌলিক ধারণাগুলো একে একে আমি বলবো। ফয়েলের যে আলাদা যে মেন তত্ত্ব, তার আগে আমরা তার ছোট ছোট কিছু জিনিস আমরা জেনে নিচ্ছি সেখান থেকে। ফয়েলের ব্যবস্থাপনা তত্ত্ব বোঝার জন্য তার চিন্তার যে ভিত্তি, সেগুলো আমরা জানা কিন্তু খুব প্রয়োজন। ফয়েল শুরুতেই একটি সরকারি এবং একটি বেসরকারি উদ্যোগে ব্যবস্থাপনার পার্থক্য নিয়ে প্রস্তুত হলেন। বলে কেন? সেটা তো হয় না। তিনি বিশ্বাস করতেন ব্যবস্থাপনা ও জনপ্রশাসনের মধ্যে পার্থক্য রয়েছে, এই ধারণাটাই বিভ্রান্তিকর। প্রশাসনিক বিজ্ঞান কেবল জনসাধারণের পরিষেবা নয়, সমস্ত আকার উদ্দেশ্যের উদ্যোগকে একসাথে টেনে নেয়। যেহেতু প্রতিটি সংস্থার পরিকল্পনা, আমরা জানি পরিকল্পনা, প্ল্যানিং, অর্গানাইজিং, কমান্ড, কোঅর্ডিনেশন এবং কন্ট্রোল, এই POCCC, এই চারটে কথা, চারটে যেটা চারটে ওয়ার্ডের বেসিসে ভেদ করে আমরা সব কাজ আমাদের পরিচালনাগুলি যে কোনো সংগঠনে আমরা সচেতন করি। কি আমরা প্রথমে প্ল্যানিং করবো, প্ল্যানিং এর ব্যাপারটা তো দরকার, সংগঠন, কমান্ড, সমন্বয় এবং নিয়ন্ত্রণ, কন্ট্রোল। প্রথমে সমন্বয়, কোঅর্ডিনেশন, কমান্ড, তাকে আদেশ করব, সংগঠন, অর্গানাইজ করব আমার উপকরণগুলো, বিভিন্ন মানব সম্পদ এবং অমানবীয় সম্পদগুলোকে কি করে সংগঠিত করব, আগে থেকে প্ল্যান করব। এই পাঁচটি জিনিস POCCC, এই আদ্যক্ষর দ্বারা পরিচালিত আমরা এই কাজগুলো কিন্তু আমরা খুব করি। প্রথমে যে কোনো কাজ করার আগে এই পাঁচটা জিনিস আমাদের আগে আমরা ভেবে নিয়ে কাজটা করি। আমাদের বেশ কয়েকটি প্রশাসনিক বিজ্ঞানের প্রয়োজন, অনেক কটা, প্রথম থেকেই বলেছেন যে ওনারা বেশ কয়েকটি প্রশাসনিক বিজ্ঞানের প্রয়োজন নেই, তবে আমাদের এমন একটা থাকা দরকার যেটা কেবল সরকারি না বেসরকারি না উভয় ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা যেতে পারে। তিনি কার্যকলাপের উদ্দেশ্য সাপেক্ষে
ইউনিভার্সালিজমে বিশ্বাস করতেন, বিশ্বজনীনতার বিশ্বাস করতেন। তার উদ্দেশ্য ছিল কি, সংগঠনের বিস্তৃত পরিসরের জন্য একটি তাত্ত্বিক যাতে আমরা ব্যবস্থা আমরা শুরু করতে পারি। ফলে তার যে ম্যানেজমেন্টের যে সমস্ত কার্যবলী যে ধারণা ছিল সেগুলোকে বিভিন্ন শিল্প ক্রিয়াকলাপের ভিত্তিতে 6টা গ্রুপে ভাগ করেছেন। 6টা। তো প্রথমটা কি, প্রযুক্তিগত ক্রিয়াকলাপ। তো প্রযুক্তিগত ক্রিয়াকলাপ কি, যে এই কার্যক্রমগুলি লক্ষ্য অর্জনের দিকে উপাদান এবং অভিযোজনের উপর নির্দিষ্ট নিবন্ধ করে। কোনগুলো? টেকনিক্যাল অ্যাসপেক্ট, কি করে লোক উৎপাদন করব, কি করে উৎপাদন করলে তার কি করে নতুন নতুন জিনিস সৃষ্টি হবে, এইসব দিকগুলো নিয়ে আমরা প্রযুক্তিগত টেকনিক্যাল অ্যাসপেক্টে আমরা জানি। দ্বিতীয়টা কি, তো বাণিজ্যিক ক্রিয়াকলাপে এতে পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত ক্রিয়াকলাপ যুক্ত, মানে বাণিজ্যিক কেনাবেচা সেলস এর ব্যাপারগুলো আমাদের দেখতে হবে। কি করে এতে দক্ষ উৎপাদনের জন্য বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত নেওয়া যায়, বাজার সম্বন্ধে আমার পুরো জ্ঞান দরকার, রিসার্চ করতে হবে বাজারকে, বিভিন্ন ধরনের তার বাজার থেকে দেখবো কোনটার ডিমান্ড আছে, আমার কোন প্রোডাক্টটার ডিমান্ড নেই, কোনটা অবসোলেট, সবকিছু বাণিজ্যিক ক্রিয়াকলাপ এর মাধ্যমে আমরা সেগুলো জানতে পারি। যেমন আমাকে মার্কেট রিসার্চের ব্যাপারটা জানতে হবে যে কোনো অর্গানাইজেশনে চালাতে গেলে, কারণ কেনা বেচাই যেখানে আমার কাজকর্ম প্রধান জিনিস, যেটার উপর আমার প্রফিট নির্ভর করছে, তার জন্য আমার বাণিজ্যিক ক্রিয়াকলাপ করতে হবে। তো এইগুলো ক্রিয়াকলাপের ক্ষেত্রে ভয়ের কতগুলো 6টা ক্রিয়াকলাপের ব্যবস্থা করে। প্রথমটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসপেক্ট, এটা আমি যেটা বললাম সেটা হচ্ছে বাণিজ্যিক ক্রিয়াকলাপ মানে কমার্শিয়াল অ্যাসপেক্ট। তারপরেরটা কি, কমার্শিয়ালের পরে এবার ইকোনমিক অ্যাসপেক্ট, ক্রিয়াকলাপ মানে এই সমস্ত এর মধ্যে কি করে আমার টাকা, কি করে ক্যাপিটাল আমি একদম হাই লেভেল আমি ব্যবহার করব, টাকা যে সমস্ত রসদ আমি পাবো, আমার যে আমি যা খরচাবাদি করব, যে মূলধন আমরা নিয়োগ করেছি, তার যাতে একদম শেষ বিন্দু পর্যন্ত আমরা যাতে তার আর্ন করতে পারি, তার চেষ্টা চালিয়ে যেতে পারি। কোনো আইডেল কোনো যেন পয়সা আমার কাছে না থাকে, আমি 100 টাকায় আমি ব্যবহার করলে আমি যেন প্রফিট করে 100 টাকার বেশি পাওয়ার চেষ্টা করি। তার মানে আরো যেখানে আছে, যেখানে আমরা কাঁচা মাল কিনতে যাব, সেখানে আমরা সেরকম ভাবে আমরা কাঁচা মাল কেমন কিনবো, তার দাম কিরকম পড়বে, তাতে আমার লাভটা কত হবে, কোন সময়ে কিনবো, কোন সময়ে আমার কিনলে লাভ হবে কোম্পানি, এবং তাতে পেমেন্ট কেমন ভাবে করবো, আগে ধারে করবো না অ্যাডভান্স দেবো, তাতে আমি ডিসকাউন্ট পাবো, এই সমস্ত ব্যাপারগুলো আমার আর্থিক ক্রিয়াকলাপের মধ্যে। আরো যেমন আছে উৎপাদনের কি বিভিন্ন রকম পদ্ধতি, কোন পদ্ধতিটা নিলে পরে আমার আর্থিক ক্রিয়াকলাপে কাজকর্ম অথচ আমার ভালো হবে, কোম্পানির ভালো হবে, সেই জিনিসটা। আবার আর যে তহবিলের যে মেইন জিনিসটা কি এখানে আসছে, যে আমার যে তহবিল সেটাকে আমি ব্যবহার কেমন ভাবে করব, এবং তাতে যাতে আমার প্রফিটেবল অ্যাসপেক্ট গুলো থাকে। তো আর্থিক ক্রিয়াকলাপ এখানে আমার ফিসকাল যে সমস্ত কাজকর্মগুলো সেগুলো আমরা এখানে বললাম। 4 নম্বর ধারাতে আসছে কি, নিরাপত্তা, সিকিউরিটি অ্যাসপেক্ট। যে কোনো জায়গাতে সেই সব রকমই হতে পারে, তার লেবারদের সিকিউরিটি, কোম্পানির পুরো মাল মেটেরিয়াল রক্ষা রাখার সিকিউরিটি, তারপরে যারা কাজ করছে তাদের তো বললামই, সমস্ত ব্যাপারে তাদের কোম্পানি কাজকে ইন্স্যুরেন্স করতে হবে, হ্যাঁ তার ইন্স্যুরেন্স করতে হবে, ব্যক্তি যারা কাজ করছে তাদের অ্যাক্সিডেন্ট হলে তাদের যেন ক্ষতিপূরণ দিতে পারে, তা সেই হিসাবে উনি এটাকে বলেছিলেন যে নিরাপত্তা কার্যক্রম, যে কোনো অ্যাক্টিভিটিতে এইটা দেখতে হবে আমাকে, নিরাপত্তা কার্যক্রম, যার সিকিউরিটি অ্যাসপেক্টটা যেন আমি দেখতে পাই। যে কোনো মানে কোম্পানির যে সমস্ত সম্পত্তি আছে সবারই নিরাপত্তা, সম্পত্তি বলছে মানব সম্পদ আছে, অমানবীয় সম্পদ আছে, সব রকম। তো এটা হলো 4 নম্বরটা চলে গেল। এবারে অ্যাকাউন্টিং। তো এখানে অ্যাকাউন্টিং কার্যক্রম বলতে আমরা কি বলবো, যে আমাদের যে অ্যাকাউন্টসের যে সমস্ত কাজ করতে ঠিক মতো হিসাব নিকাশ না করলে আমার লোকসান চলে আসবে, পুরো কাজটা যাতে আমি কোম্পানির যে সমস্ত কাজ এখন একজন পুরো হিসাব দিয়ে যেন কাজগুলো হয়, কোনো অগোছালো হয় না, প্রতিটি আইটেম যেন আমার অ্যাকাউন্টিং কার্যক্রমের মধ্যে থাকে। আমার কোথাও যদি মিস করে যায় আমার প্রফিটে এফেক্ট করবে। তো সেদিক থেকে দেখতে গেলে অ্যাকাউন্টিং কার্যক্রম কিন্তু আমাদের প্রচন্ড জরুরি। তাই শিল্প কার্যক্রম বলছে যে শিল্প কার্যক্রম পরিচালনার জন্য
প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার হিসাব রাখা কিন্তু অপরিহার্য, যেটা রাখতেই হবে। আরেকটা কি, ব্যবস্থাপনামূলক কার্যক্রম। তিনি এটাকে কি বলেছিল, ব্যবস্থাপনামূলক কার্যক্রম, যে ব্যবস্থা মানে ম্যানেজমেন্ট কাজ, এটাও একটা তার ছটার মধ্যে এটাও ব্যবস্থামূলক কার্যক্রম, ম্যানেজেরিয়াল অ্যাসপেক্ট, এই জিনিসটাও তার মধ্যে আসছে, এর মানে প্রসেসটা। তিনি এটাকে কি সংগঠনের চাবিকাঠি হিসাবে বর্ণনা করেছেন। এই যে বর্ণনা কোনগুলো, এই সব যে যেমন সঞ্চালন, পরিকল্পনা করা, প্রথমেই বলছি প্ল্যানিং, তারপরে সংগঠন, অর্গানাইজিং, তারপরে কমান্ড, কাউকে আদেশ দেওয়া, তাছাড়া কোঅর্ডিনেশন, সমন্বয় করা প্রত্যেকটা আইটেমসের, ম্যান, মেটেরিয়াল, সমস্ত কিছু সেটাকে সমন্বয় করা। আর কি, কোঅর্ডিনেশন। আর একটা কি, নিয়ন্ত্রণ, কন্ট্রোল, মানে আমার হাতের বাইরে যেন বেরিয়ে না, যেমন মধ্যে থাকি যেন আমার হিসাবেই কাজকর্মগুলো সব হয়। তো প্রথম থেকে দেখতে গেলে পয়েল তার ব্যবস্থাপনাগত কার্যবলীর ধারণাকে তাই যে 6টা গ্রুপ ভাগ করেছে, আমরা 6টাই বলে ফেললাম, প্রযুক্তিগত, বাণিজ্যিক কার্যক্রম, আর্থিক ক্রিয়াকলাপ, নিরাপত্তা কার্যক্রম, অ্যাকাউন্টিং কার্যক্রম, আর কি শেষে কি ব্যবস্থাপনামূলক কার্যক্রম, যেটাকে আমরা বলছি POCCC। বাস এই কাজগুলো হলো। এখন ব্যবস্থাপনার প্রাথমিক কি ব্যাপার, ব্যবস্থাপনার প্রাথমিক জিনিসটা আমাদের জানতে হবে। তো প্রথমে কি, ব্যবস্থাপক কার্যক্রমের ধারণার উপর ফোকাস করার সময় ফয়েল একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার মূল ব্যাপারের বিশদভাবে বর্ণনা করে। কোনগুলো, তো সেগুলো আমি আগে ব্যবস্থাপনার এই যে 6 নম্বর ব্যবস্থাপনামূলক কার্যক্রম, এটাকে একটু ধারণাটা একটু আগে থেকে উনি নিতে চাইছেন যে ব্যবস্থাপনামূলক কার্যক্রম ওখানে কি হবে। তো প্রথমে পরিকল্পনা। তো পরিকল্পনা কি, একটি পরিকল্পনা হলো সবচেয়ে কার্যকরী যন্ত্র যা প্রতিষ্ঠানের বৃদ্ধিতে অবদান রাখে। ডেভেলপমেন্ট, কি করে প্রতিষ্ঠানের ডেভেলপ করবে সেটার জন্য সে অবদান রাখে। একটি স্বল্প মেয়াদী দীর্ঘ মেয়াদী পরিকল্পনা বুঝতে সাহায্য করে। আমার কোন জিনিসটা আমি স্বল্প মেয়াদী নেবো, পরিকল্পনার মধ্যে বলছে কোনগুলো আসু প্রয়োজন আমার, তার জন্য আমাকে কাজকর্মগুলো করতে হবে, আমাকে প্ল্যান করে রাখতে হবে। আবার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, শুধু আজকে 1 বছরের জন্য কাজ করলাম তা তো হবে না, আমার একটা আমার ভবিষ্যতে 5 বছর কি করে আমরা এগোবো, বা 10 বছর কি করে এগোবো। সেই জন্য স্বল্প মেয়াদী, দীর্ঘমেয়াদী দুটো প্ল্যানই আমাকে করে রাখতে হবে। তো সেই হিসাবে আমাকে চলতে হবে। তাই অভিজ্ঞতা আমাদের বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করতে সাহায্য করে। তাই আমরা আমাদের যা অভিজ্ঞতা আছে তার থেকে আমরা অভিজ্ঞতা থেকেই তো আমরা বাস্তব হতে পারে, কোনটা অবাস্তব জিনিস আমরা পরিকল্পনা করলাম তা তো কখনো করতে পারি না। এটা কোথা থেকে আমরা জানবো? পরিকল্পনা আমরা হিস্ট্রিতে দেখবো যে এরকম জিনিস করলে এইরকম হয়। আমরা সাইন্টিফিক বিভিন্ন রকম আমরা ধারণা করছি যে প্রতিষ্ঠিত, সেই রকম ভাবে পরিকল্পনা, এই ইউটোপিয়া কোনো যেন না হয়। যে অভিজ্ঞতা আমাদের বাস্তবসম্মত পরিকল্পনাতে একটা ডিজাইন করতে কিন্তু সাহায্য করবে। একটি ভালো কর্ম পরিকল্পনা কার্য করার জন্য কি কি দরকার? আমাদের ঐক্য দরকার, ধারাবাহিকতার উপর ক্রমাগত ফোকাস দিতে হবে। আবার আমাকে যখন আমার কাজ করবে না তখন আমাকে নমনীয় হতে হবে, এবং আমাকে নির্ভুলভাবে কাজটা করে যেতে হবে। তাই পরিকল্পনা বলছে সবচেয়ে কার্যকরী যন্ত্র। তাই প্রথমে পরিকল্পনা ভুল হলে, তার সেরকম কার্যের পরিচালনা ভুল হলে সবকিছুই ভুল। প্রতিষ্ঠানের গ্রোথের জন্য কিন্তু পরিকল্পনা অপরিহার্য। তাই বলছে যে দুটো মেয়াদি করতে হবে, স্বল্প মেয়াদি, দীর্ঘমেয়াদী দুটোই আমাদের বুঝে যেতে হবে, আর অভিজ্ঞতা থেকে এগুলো তৈরি করতে হবে। এবং আমার কি ধারাবাহিকতা, এই নয় যে আজকে করলাম পরের বছর হবে না, সেরকম ভাবে না। আমার এমন ভাবে করব আমার যাতে ইউনিটি থাকে, একটা ধারাবাহিকতার উপরে যেন আমি ফোকাস করতে পারি। আবার নমনীয় হতে হবে, আবার ভুল যাতে এড়িয়ে যে কাজগুলো করা যায় সেদিকে আমরা চেষ্টা করব। আয়োজন, অর্গানাইজিং, যেটাকে বলছি আয়োজন, সংগঠন বা আয়োজন বলছি। একটি ফার্ম বা এজেন্সি আয়োজন করতে গেলে বা সংগঠন করতে গেলে উপাদান, সংস্থা, মানব পুঁজি দুটো জিনিস কি আমাকে দিতে হবে।
ম্যান মেটেরিয়াল দুটোকেই আমাকে, এই দুটোই মান মেটেরিয়াল পুঁজি ক্যাপিটাল, এই সবগুলো ম্যান লেবার ক্যাপিটাল তিনটেকেই আমাকে এক জায়গায় করতে হবে। তাই আমরা তো জানি যে ম্যান লেবার মেটেরিয়াল এইসব কাঁচামাল এইসব না হলে কি করে আমার ফার্ম চলবে, এজেন্সি তো চলবে কি করে। প্রতিটি একদম অর্গানাইজেশনকে বা সংস্থাকে নিশ্চিত করতে হবে যে বিভিন্ন দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে কিনা, আর যাতে পরিকল্পনাটা প্রস্তুত করা হয় সেরকম ভাবেই যেন হয়, এবং বিচার করেই সেটা সম্পন্ন করা হয়। মানুষ যেটাকে মানব বলছে এবং মূলধন, এই একটি সংস্থার উদ্দেশ্য প্রয়োজনীয় থাকে সম্পূর্ণ হতে পারে। এর জন্য কি একটি কর্তৃপক্ষের গঠন প্রয়োজন, যা কি করবে যে স্বচ্ছতা দেখবে, নির্ভুলতার সাথে ঠিকমতো কার্যক্রম যাতে পরিচালনা হয় তার সহায়তা করবে, নেতৃত্ব দায়িত্ব পালনে সহায়তা করে এবং কর্মীদের তাদের দায়িত্ব পালনে অনুপ্রাণিত করে। এই দ্বারা কি সূচনা করা হয় আমাদের পুরস্কার, আমরা পুরস্কার দিই, তাই জন্য একমত ঠিকমতো হলে সেরকম ভাবে আমরা আমাদের প্রাইজও পাবো, আমাদের আয়োজন করলাম সেরকম আমাদের প্রফিট হবে। তো সেসব দিক থেকে দেখতে গেলে আয়োজন বা কোঅর্ডিনেশন, আয়োজন বা অর্গানাইজিং, সেটা আমার খুব জরুরি। এবার আদেশ কি হলো? আদেশ হয় কি বিশ্বাস করতেন কি যে কমান্ডেড আদেশ, যেটাকে উনি কমান্ড বলছেন, শিল্পটির পরিচালনার সাধারণ নীতি বা আচরণের উপর কিন্তু নির্ভর করছে, তাই না? কমান্ডের উপরেই কিন্তু কে তোমার মানে আদেশ অনুযায়ী চলবে। হ্যাঁ, তোমাকে জানে সে যাতে তুমি তাকে আদেশ করেছো, তুমি তার অথরিটিও মানছে এবং সেই হিসাবে কাজ করছে, তার উপর নির্ভর করছে আদেশ। তো কমান্ড সহ পরিচালকের কর্মীদের সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান থাকা উচিত। তো পরিচালককে নিশ্চয়ই প্রত্যেকটা কর্মীদের সম্বন্ধে জ্ঞান থাকা, কাকে কেমন ভাবে কমান্ড করে কাকে আদেশ পালনে বাধ্য করা যায় সেরকম ভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে। তো সেরকম ভাবে বিভিন্ন লোক, মানুষ তো সবাই তো এক জাতীয় নয়, যে মেশিনের মতো নয়। তো কমান্ড তাকে জানতে হবে কর্মীদের সম্পর্কে, প্রতিটা জিনিস সাথে জানতে হবে, এবং তাকে তার আরব সাথে জানতে হবে কোনটা ভালো গুণ, কোন লোক, তো তাদেরকে সেরকম জায়গায় রাখতে হবে। তো ভালো লোকেদের সেরকম জায়গায় পরিচালনার জন্য সেরকম জায়গায় তাদেরকে তুলে রাখবো। আর যারা অযোগ্য পাবো আমরা, যাদেরকে কাজের মাধ্যমে আমরা চিহ্নিত করতে পেরেছি, যে তাদেরকে কি করে মানে নির্মূল করে দিতে, বা নির্মূল বলতে তাদের তো মেরে ফেলে নয়, তাদেরকে কি করে আমরা তাদের সেই ডিউ জায়গা থেকে সরিয়ে ফেলতে পারি যাতে ক্ষতিকারক না হয় তারা কোম্পানির জন্য। সেরকম ভাবে তাদেরকে দরকার পড়লে তাদেরকে কোম্পানি থেকে অব্যাহতি দেওয়া হবে। তার নির্দেশে কি তাকে পর্যায়ক্রমিক নিরীক্ষার মাধ্যমে, এটা কি অবজারভেশনের মাধ্যমে, তাই না? এমনি তো করা যাবে না, কি করে এগুলো অবজারভেশনের মাধ্যমে সবকিছু লক্ষ্য করে সেরকম ভাবে উদাহরণ স্থাপনের জন্য কাজগুলো করে। তো এটা হচ্ছে কি হলো, এটা হচ্ছে আদেশ বা কমান্ড, সমন্বয়। এবারে কি এটা কোঅর্ডিনেশন। সংগঠনের যে কোনো অর্গানাইজেশনের এই ফাংশনটা কি সমন্বয়, যেটাকে আমরা এই সবগুলোকে ফাংশন বলছি আমরা, না? পিওসিসির মধ্যে সমন্বয়, কোঅর্ডিনেশন, একসাথে কাজ করা, ব্যাপারটা হচ্ছে একসাথে কাজ করা, যাতে পরিচালনার ব্যাপারটা একসাথে হয়, সবাইকে নিয়ে যাতে কাজটা হয়। তো এবং ক্রিয়াকলাপগুলিকে সামঞ্জস্য করার উপর একদম প্রতিটা একদম দৃষ্টি একদম বরাবর রাখতে হবে। আর সমন্বয় নিশ্চিত করার উদ্দেশ্য কি, যে সংস্থার যে সমস্ত কার্যক্রম সামগ্রিক উদ্দেশ্যগুলিকে মাথায় রেখে একটি বিভাগ অন্যটির সাথে কি করে কাজ করবে তা কিন্তু সমন্বয় করা। তো আমার প্রোডাকশন ইউনিট, যেখানে আমার উপকরণ তৈরি হচ্ছে, তা সেই কোথা থেকে কাজ করবে, সে তার সেলস টিমের সাথে কেমন ভাবে কাজ করবে, তাই তো? বা সেলস টিম তারা অ্যাকাউন্টস টিমের সাথে কেমন ভাবে কাজ করবে। তো একটার সাথে একজনের কাজে কিন্তু জড়িয়ে আছে, তাই ঠিক মতো সমন্বয় করে আমার কাজটাকে বের করে নিয়ে আসতে হবে, যাতে একদম
প্রভূত উন্নতি হয় কোম্পানি, সেই হিসাবে কাজ করতে হবে। তো সংগঠনের এই ফাংশনটা সমন্বয় মানে কোঅর্ডিনেশনের ব্যাপারটা কিন্তু ম্যানেজমেন্টের প্রথম থেকেই থাকে, যে সমন্বয় ঠিক মতো হচ্ছে কিনা। কোঅর্ডিনেশন না হলে কোম্পানি যদি বিগড়ে যায় তাহলে পরে সে কোঅর্ডিনেশন যদি আর নতুন করে ফিরে আসা যাবে না, সে কোম্পানি তখন শেষ দিকে চলে যাবে। এটা সবসময় ম্যানেজমেন্টের হায়ার আপসে সবসময় দেখা উচিত যে কিভাবে সমন্বয়ের কোনো ব্যাপারগুলো যেন তাল যেন না কেটে যায়, যেটাকে আমরা বলি তাল কেটে যাওয়া, তাল যাতে না কাটে, ঠিক মতো এক পর কাজগুলো যেন হয়। তো এর সমন্বয় কোঅর্ডিনেশন একদম কনফার্ম করার উদ্দেশ্যটা কি হলো, সংস্থার কার্যক্রম ও সামগ্রিক মাথায় তার যে অবজেক্টিভ কোম্পানি, সেই সমন্বয়টা কোথায় করবে, তার যে মূল অবজেক্টিভ এন্টারপ্রাইজে বা অর্গানাইজেশনের, সেটাকে মেনটেন করে সেটাকে দেখে সবার উদ্দেশ্যগুলো মাথায় রেখে তারা সবারই একই উদ্দেশ্য, মেইন সেন্ট্রাল তাদের ধারণা তো একই, সে কোম্পানির মূল জিনিসটা তাদের প্রত্যেকটা কোম্পানির মাথায় আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের মাথায় আছে। তো এই জিনিসটা মূল হচ্ছে কি করে তার যে ম্যানেজমেন্ট হায়ার আপস তারা এই জিনিসটাকে প্রত্যেকটা ইউনিটের লোকেদের মধ্যে এটা চালিয়ে দেবে, তাতে তারা প্রত্যেকে মহান যে কোম্পানির যে মহান উদ্দেশ্য, মহান যে অবজেক্টিভ, সেটা যাতে তারা প্রত্যেকে পালন করতে সচেষ্ট হয়। এবারে আমরা আসছি কি কন্ট্রোল ফাংশন, এটাও একটা ফাংশন। এটা কি পরিকল্পনা উদ্দেশ্যগুলির সাথে কি করব আমরা সমন্বয় কি করে রক্ষা করতে হয়। নিয়ন্ত্রণের প্রক্রিয়াটাকে কি সব রকম যাতে দুর্বলতা কাটিয়ে ওঠে সেরকম ভাবে ব্যবস্থা করতে, কার্যকরিতা নিশ্চিত করার জন্য কি আমাকে যুক্তিসম্মত পদ্ধতিগুলো যাতে কাজে লাগানো যায় সেরকম করতে হবে। কন্ট্রোল করা প্রত্যেক জিনিসটা যেন হাতের, আমরা যে কন্ট্রোল করছি আমরা যেন একটা কোনো অংশ যেন হাতের বাইরে না চলে যায়। আমার যেন হার্ট যেমন আছে, প্রত্যেকটা অঙ্গে যেমন রক্ত পাঠান সচল করার ব্যাপারে সহযোগী থাকে, নিয়ন্ত্রণ করার ব্যাপারে পাম্প করে পাঠানো বা তার থেকে এসে সেটা রক্ত পরিষ্কার হওয়া, মানে প্রত্যেকটা জিনিস যেন কন্ট্রোল থাকে। নার্ভাস সিস্টেম যেমন প্রত্যেককে নিয়ন্ত্রণ করবে, তাও যদি তাল কেটে যায় তাহলে বড় ক্ষতি। এই নিয়ন্ত্রণ মানে কন্ট্রোল ফাংশন কার্যকারিতা নিশ্চিত করার জন্য কিন্তু যুক্তিসম্মত পদ্ধতির একটা সমন্বয় করা দরকার। যে কোনো এগুলো আমার হলো নিয়ন্ত্রণ তার POCCC, এই যে পাঁচটা ফাংশনের কথা বলা হলো, একে আমরা প্রথমে বললাম প্ল্যানিং, তারপরে কোঅর্ডিনেশন, অর্গানাইজেশন, কোঅর্ডিনেশন, কমান্ড, কোঅর্ডিনেশন আর কি কন্ট্রোল, POCCC তিনটে। তো এখানে এবারে প্রশাসনের অপরিহার্য উপাদান হিসাবে বর্ণনা করছেন, যা সংক্ষেপে বলা যেতে পারে এই যে কথাগুলো বললাম সেগুলোই ফেল। এখন এক কথা খুব কম কথাতে উনি ব্যাখ্যা করেছেন, তার কথা অনুযায়ী আমরা বলি যে পরিকল্পনা, যেটাকে বলছি আমরা প্ল্যানিং, সেটা হলো কি ভবিষ্যৎ কর্মের কথা মাথায় রেখে পরিকল্পনাটি ধারাবাহিকভাবে এবং নমনীয়তার সঙ্গে ঐক্যের সাথে তৈরি করতে হবে। আরেকবার বলি, প্ল্যানিং হলো কি ভবিষ্যৎ কর্মের কথা মাথায় রেখে পরিকল্পনাটি যাতে ধারাবাহিকতা, নমনীয়তা এবং ঐক্যের সাথে তৈরি করতে পারে, সেটাকেই উনি বলছেন যে পরিকল্পনা। হ্যাঁ, এক নম্বর POCCC প্ল্যান। তারপরে এবারে দ্বিতীয়টি কি সংগঠন, সংগঠিত করা, অর্গানাইজিং। সেটা কি সংগঠিত করা হলো কি যে মানব ও বস্তুগত দুটো আমরা দেখেছি, মানব দেখেছি আর মানবীয় সম্পদ আর বস্তুগত মেটেরিয়াল যেগুলো পেয়েছি, হিউম্যান আর মেটেরিয়াল যে সমস্ত ম্যাটার গুলো আছে সংস্থা, তার উপরে এই সমস্ত বস্তুগত সংস্থাগুলোর সাথে কর্তৃত্বের আনুষ্ঠানিক কাঠামো গড়ে তোলার জন্য সংগঠনের বিভিন্ন বিভাগে সংগঠনকে বিভক্ত করা, বিভিন্ন পদ এবং চাকরি, তাদের চাকরি সংজ্ঞায়িত করা, কোন কোন কাজে কোন কাজটা কার করতে হবে, এই সমস্ত ব্যাপারগুলো এখানে কিন্তু সংগঠন এর মধ্যে কিন্তু জড়িত। কোন কাজটা কার, কি করতে হবে, তাকে কি দায়িত্ব পালন করতে হবে, এই সংগঠনের এই জিনিসটাই হলো মানব এবং বস্তুগত, এই দুটো জিনিসকে আমরা ভাগ করে দিয়েছি তাদের বিভিন্ন কাজে।
তো এটা হলো সংগঠন, সংগঠিত করা। তারপরেরটা কি? কমান্ড। কমান্ড হলো কি কর্মীদের মধ্যে কর্ম বজায় রাখা, কমান্ড করে তাদের কাজটা করাবো, এটা হলো কমান্ড। আর সমন্বয় হলো কি প্রক্রিয়াগুলির বিভিন্ন উপাদানকে কি আন্তঃসম্পর্কিত করা, সমন্বয়, কোঅর্ডিনেশন, মানে একটার সাথে একটা লিঙ্ক করিয়ে দেওয়া। সমন্বয় হলো প্রক্রিয়াগুলোর বিভিন্ন উপাদানকে অন্তঃসম্পর্কিত করা এবং একত্রে আবদ্ধ করে রাখা। তাই পরেরটি নিয়ন্ত্রণ, কন্ট্রোল, এটা হলো শাসন এবং কর্তৃত্বের সাথে সামঞ্জস্য নিশ্চিত করা। তো এগুলো হলো আমাদের পিওসিসিসি, শর্ট টার্মে আমরা বললাম সেগুলো। এবারে কি সংগঠনের নীতিগুলি আমরা জানি, এটার জন্যই আমরা বলে আছি এই যে কি করে কাজগুলো করা যাবে। ফয়েল কিন্তু 14টি নীতি দিয়েছিলেন, উনি আসল ওগুলো ওর উপর বেস করে এই কাজগুলো, এই 14টি নীতি কিন্তু ম্যানেজমেন্টের মেইন জিনিস। পিওসিসিসি আমরা শর্টে বলছি, হ্যাঁ, কিন্তু আসল যে সংগঠনের নীতি 14টা নীতি। প্রথমে আমি একে একে আমি 14টা নীতি বলছি এবং এগুলো কি করছে। তিনি বলেছিলেন এই প্রশাসনিক নীতিগুলি সংগঠনের মানবিক অংশকে শক্তিশালী করার জন্য। আমি তো ম্যানেজমেন্ট করব না কোনো আমার কাঁচামালকে ম্যানেজমেন্ট, আমি মানব ম্যানেজমেন্ট কাকে করবে? মানবিক অংশকে করবে, তাকে শক্তিশালী করবে, তাই না? তো ফয়েলের এই যে সংগঠনের নীতি, এটা মানবীয় সম্পর্কের অংশ হিসাবে এটাকে গ্রহণ করা হয়েছে। এই 14টি নীতির মধ্যে কি এগুলো অনেকটা ফ্লেক্সিবল, সব জায়গাতে একই ভাবে কাজগুলো করাবো তা তো হতে পারে না। কোথাও দরকার নয়, বা কোথাও কেমন ভাবে দরকার সেটাও এক এক জায়গায় এক এক রকম। তবে মূল স্ট্রাকচার যেটা আছে 14টার মধ্যেই পড়ছে। প্রথমটা কাজ বন্টন, ডিভিশন অফ লেবার। অ্যাকচুয়ালি আমরা ইংরেজিতে কি বলি? ডিভিশন অফ লেবার, কাজটাকে বন্টন করা, কার কোন কাজ কার, এই সমস্ত ব্যাপারটা মানে পরে ব্যাখ্যা করবো। তবে এখন বলছি এটাকে কাজ বন্টন, ডিভিশন অফ লেবার। কর্তৃত্ব এবং দায়িত্ব, কর্তৃত্ব, রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব, অথরিটি এন্ড রেসপন্সিবিলিটি। অথরিটি কর্তৃত্ব, দায়িত্ব হচ্ছে, এটা দুটো কিন্তু একসাথে চলে। কর্তৃত্ব থাকলে তাকে দায়িত্ব নিতে হয়, তো সেরকম একটা ছাড়া আরেকটা হতে পারে না। তাই সবসময় কর্তৃত্বের সাথে দায়িত্বের ব্যাপারটা কিন্তু একসাথে লেগে থাকে। 3 নম্বর কি? শৃঙ্খলা। শৃঙ্খলা বলতে মানে ডিসিপ্লিন, শৃঙ্খলা, ডিসিপ্লিন। তার মানে প্রথম হলো কি যে কাজ বন্টন, ডিভিশন অফ লেবার, অথরিটি এন্ড রেসপন্সিবিলিটি। 3 নম্বর হচ্ছে শৃঙ্খলা। আর 4 নম্বর কি? কমান্ডের ঐক্য, ইউনিটি অফ কমান্ড। তারপরে নির্দেশের ঐক্য। আর তারপরে কি? সাধারণ স্বার্থ, ব্যক্তি স্বার্থের অধীনতা। মানে দুটো স্বার্থ কাজ করে যে কোনো কোম্পানিতে কাজ করতে গেলে। আমার নিজের কি ভালো হবে দেখি, আর আমার নিজের স্বার্থ কি আর কোম্পানির স্বার্থ কি। মানে এখানে আমাকে দেখতে হবে জনসাধারণের স্বার্থ দেখা, আমার নিজের স্বার্থটা যেন তলায় থাকে, আর জনসাধারণকে দেখার যে ব্যাপারটা বা কোম্পানির কাজ ব্যাপারটা বা যে কোনো জিনিস এটা যেন আমার উপরে থাকে, ব্যক্তিগত স্বার্থটা নিচে থাকে। তো সাধারণের স্বার্থে ব্যক্তি স্বার্থের অধীনতা, সাধারণের স্বার্থে ব্যক্তি স্বার্থের অধীনতা। তারপরেরটা হচ্ছে রেমুনারেশন, বা যেটাকে পারিশ্রমিক বলছে, এটা দেখতে হবে। তারপরে কি? সেন্ট্রালাইজেশন, কি করে পুরো মানে অর্গানাইজেশনটাকে চালনা করতে হয়, কেন্দ্রীয়করণ করতে হবে। কোথাও যেন মিস না হয়, বা কেউ যেন আদেশ পালনের ব্যাপারে অপরাধ না হয়, যাতে এক হাতের মুঠোই থাকে। হ্যাঁ, সেন্ট্রালাইজেশনের করা এটা। স্ক্যালার চেন বা শ্রেণীবিন্যাস, হায়ারার্কি, কে কার আদেশ পালন করবার জন্য যে চেনটা, যে শ্রেণীবিন্যাস রয়েছে, হায়ারার্কি যে কোনো অর্গানাইজেশনে থাকে, ম্যানেজার, রাইসের ম্যানেজার, তার নিচে লেবার,
পরপর যে একটা চেন থাকে লাইনের মতো, সেটাকে আমরা শ্রেণীবিন্যাস, সেটাকে বলছে স্কেলার চেন বা শ্রেণীবিন্যাস। আর তারপরে কি অর্ডারিং, তারপরে হচ্ছে কি ইকুইটি, সমতা, প্রত্যেকের সমতা রক্ষা করতে হবে, সমতার ব্যাপারটা আছে, ইকুইটি। তারপরে কি মেয়াদের স্থিতিশীলতা, মানে তার জন্য একটা ফিক্সড ডিউরেশন থাকে, যাকে আমি কাজ ঘোরাচ্ছি, একটা আজ নেই, আজকে তাকে আমি কাজ দিলাম, কালকে পরশু দিন বললাম তার চাকরি নেই, মানে তাতে জানবে না ভালোভাবে করবে কি করবে, সেই ব্যাপারটা আছে। মেয়াদের স্থিতিশীলতা। আর একটা হচ্ছে উদ্যোগ, আর এসপেরেট ডি কপস, এটা হচ্ছে এক ধরনের কন্ট্রোল, যেটা কন্ট্রোল নয়, মানে লোকের সাথে আমার এক জায়গায় করে কাজ করা, কোঅপারেশন, যেটাকে আমরা বলতে পারি কোঅপারেশন। তাহলে 14টা কি হলো? কাজ বন্টন, কর্তৃত্ব এবং দায়িত্ব, শৃঙ্খলা, কমান্ডের ঐক্য, নির্দেশের একক, সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থের অধীনতা, পারিশ্রমিক, কেন্দ্রীকরণ, স্কেলার চেইন বা শ্রেণীবিন্যাস, অর্ডার, ইকুইটি, মেয়াদের স্থিতিশীলতা, উদ্যোগ এবং এসপেরেট ডি কপস। এই 14টা হলো আমার সংগঠনের মূলনীতি, যেটা সায়েন্টিফিক ম্যানেজমেন্টের, যেটা ম্যানেজমেন্ট ফেল দিয়ে গেছিলেন এই ব্যাপারে। তারপরে কাজের ফয়েল অবজার্ভ করেছিলেন কি, যে কোনো সংস্থা যদি নীতিগুলোর উপর ভিত্তি না করে, তবে কি করে এগুলো যদি, এই নীতিগুলো যদি না নেয়, উনি কিন্তু একদম কনফার্ম করে উনি বলেছিলেন, দেখো তোমরা এই 14টা নীতি যেটা আমরা পেয়েছি, আমরা তৈরি করেছি, এই নীতিগুলো কিন্তু যদি কোনো সংস্থা যদি না মেনে চলে এগুলোকে, যাতে, তার মানে কি সে তখন সেইগুলো নীতি, তারপরে সে অন্ধকারে কাজ করবে, অন্ধকারে হাতড়াবে, এই সবগুলো নিয়ে তারা কাজ করলে তার মানে তাকে অন্ধকারে হাতড়ানো, সে কোম্পানি টিকে থাকবে না। যাই হোক, তিনি আরো বলেছিলেন যে এটি প্রশাসনের নীতিগুলোর একটি সম্পূর্ণ তালিকাকৃত, এটা নয় এক্সিস্টিভ লিস্ট। কারণ কি, সংস্থার প্রয়োজন অনুসারে তারা আরো নীতিগুলো কিছু যোগ করতে পারে, কিছু বিয়োগ বাদ দিয়ে দিতে পারে। ফলে 14টি নীতি ব্যাখ্যা করা হচ্ছে, আমরা একে একে আমরা সেগুলো ব্যাখ্যা করব। কাজ বন্টন বা কাজের বিভাগ, ডিভিশন অফ লেবার, এটা মানুষের ক্ষমতা অনুযায়ী কাজের বিভাজন বোঝায়, মানে ক্ষমতা কতটা সে কাজ করবে সেই হিসাবে তাকে আমি কাজটা, আমার টোটাল কাজটা আমি কজন লোককে যে কাজটা করাবো, তার মধ্যে ডিভিশন লেবার করবো, ডিভিশনটা করলাম, আমার কেউ ভালো কাজ জানালো, তার স্পেশালাইজেশন কি, তাকে এরকম ভাবে যে কাজের বিভাগ করে করে আমি প্রথমেই যে জিনিসটা করবো, কাজের বন্টন, ডিভিশন অফ লেবার। এটা মানুষের ক্ষমতা অনুযায়ী কাজের বিভাজন বোঝায়। একটি সংস্থা বিভিন্ন ধরনের এবং ক্ষমতার লোকেদের এক জায়গায় জোগাড় করে রাখে, এর ফলে ফাংশনের কি হয়, বিশেষীকরণ হয়, বিশেষীকরণ হয়, তো ফাংশনাল স্পেশালাইজেশন হয়ে যাচ্ছে এখানে। তো এই কাজের বিভাগ, ডিভিশন অফ লেবারটা উনি প্রথমেই রেখেছেন। তারপরে কর্তৃত্ব ও দায়িত্ব। কর্তৃত্ব দায়িত্ব এটা কি, এই যে বললাম অথরিটি এবং রেসপন্সিবিলিটি, কাকে অথরিটি দিলে তাকে রেসপন্সিবিলিটি, তার দায়িত্ব নেবেছে। হয়াল কর্তৃত্ব দায়িত্বকে পারস্পরিক সম্পর্কিত বলে বর্ণনা করেছেন। তাই জন্য কি কর্তৃত্বকে দিয়ে লিখেছেন উনি এমন ভাবে, অথরিটি এন্ড কর্তৃত্ব এবং দায়িত্ব, রেসপন্সিবিলিটি, কর্তৃত্ব, অথরিটি এন্ড রেসপন্সিবিলিটি, এই দুটোকে একসাথে রেখেছেন তিনি, যেটা একটা বাদে আরেকটা চলতে পারে না, তাই ওই দুটোকে এক জায়গায় করে রেখেছেন। তিনি কর্তৃত্বকে দায়িত্বের প্রতিফলন বলে বর্ণনা করেছেন। তো কর্তৃত্ব দায়িত্বের প্রতিফলন, রিফ্লেকশন অফ রেসপন্সিবিলিটি। কর্তৃত্ব হলো ক্ষমতার ব্যায়াম, যা অনুমোদন এবং পুরস্কারের সাথে চলে। এখানে সিকিউরিটি, শৃঙ্খলা, ডিসিপ্লিন, সিকিউরিটি না ডিসিপ্লিন, এটি চুক্তির প্রতি সম্মান,
ডিসিপ্লিন মানে আমার সাথে তোমাকে কন্ট্রাক্ট করা হয়েছে, তোমার সাথে কন্ট্রাক্ট দুপক্ষ আমরা কন্ট্রাক্ট করেছি, তার মানে আমাদের মধ্যে একটা চুক্তি হয়েছে, সেই চুক্তি হিসাবে সম্মান রাখাটা ডিসিপ্লিন। আমি চুক্তি করে ব্যাংকে আমি চুক্তি করে আমি কোম্পানিতে ঢুকলাম, আমার কাছ থেকে কোম্পানি কি কাজ আশা করে, দুজনের সাথে চুক্তির, এই চুক্তির প্রতি সম্মান জানানো হচ্ছে শৃঙ্খলা, ডিসিপ্লিন। কেউ যদি এই ডিসিপ্লিন ভাঙে, কম কাজ করে বা কোনো ব্যবহার এমন করে যাতে কোম্পানির যাতে ভালো হয় না, সেসব কাজ যদি সে করে, তার মানে কি সে ডিসিপ্লিন মেনটেন করে চলছে না, যা সমস্ত স্তরে আনুগত্য অর্জন বাস্তবায়নের জন্য নির্দেশিত হয়। তার মানে ডিসিপ্লিন হচ্ছে কি সব স্টেজে, সে চেয়ারম্যানই হোক বা তার লেবার হোক বা ম্যানেজারিয়াল রেসপেক্ট বা সুপারভাইজার হোক, যে কোনো স্তরে সব সময় দরকার কি করে ডিসিপ্লিন মেনটেন করে কাজ করতে পারে। তাই জন্য বলছে চুক্তির প্রতি সম্মান, এটি উচ্চ স্তরের এবং নিম্ন স্তরের পরিচালকের জন্য সমানভাবে প্রয়োজিত। এটি সব স্তরে পরিষ্কার এবং ন্যায্য চুক্তির সাথে ন্যায়সম্মতভাবে প্রয়োগ করা যেতে পারে। শৃঙ্খলা। এবারে ইউনিটি অফ কমান্ড, এর দ্বারা কি, এর দ্বারা ফয়েল বোঝাতে চেয়েছে যে শুধুমাত্র একজন তত্ত্বাবধায়কের দ্বারা অধস্তনদের আদেশ দেওয়া উচিত, মানে একটা হেড থাকবে। কমান্ডের একতা মানে এক জায়গা থেকে যাতে আমি আদেশটা যায়, যে আদেশ শুনবে তার যেন অসুবিধা না হয়, সে একজনের কর্তৃত্ব, একজন তার উপরে তার আদেশই যেন সে শুনতে পাবে, তাকেই সম্মান দেবে, সেই হিসাবেই সে চলবে। অপর দিকে কি হয়, যদি অনেক মাথা নিয়ে যদি কাজকর্ম হয় তখন কি হবে, তাহলে সে ঠিক মতো কাজ করতে হবে। এটা কিন্তু সে আমাদের আগে পড়েছি এফডব্লিউ টেলরের ফোরম্যানশিপে, সেটা কিন্তু উল্টো। মানে বিভিন্ন ধরনের গ্যাং বস, কাজকর্ম অনেক কটা বস থাকবে, তাকে তার পরিচালনা করবে, কেউ প্ল্যানিং বস, কেউ এক্সিকিউটিভ বস, এক্সিকিউশন বস, এরকম ভাবে থাকবে। কিন্তু এক্ষেত্রে কমান্ডের একতা বলছে, এটা পুরোপুরি উল্টো। একজন কাজ করতে গেলে একজনই কমান্ড দেবে, অন্য কারো কমান্ড শুনবে না সে, তার মানে সেখানে তার লঙ্ঘন করা হবে এই নিয়মটি। তো সেই হিসাবে ওর সাথে এখানে ডিফারেন্স কিন্তু রয়েছে। এই যেহেতু এটি লঙ্ঘন করা হলে এটি উচ্চতর কর্তৃত্বকে অবজ্ঞা করা, তাই না? তো অধস্তনদের পক্ষে একাধিক আদেশ নেওয়া কিন্তু খুবই কঠিন। এটি তিনি উপকার দিয়েছিলেন যখন দৈত্য কমান্ড থাকে, যখন কর্তৃত্ব দুই সদস্যের মধ্যে বিভক্ত হয়, বিভাগালী স্পষ্টভাবে সীমাবদ্ধ করা হয় না, এটার ব্যাপারটা কিন্তু উনি দেখিয়েছেন। অভিমুখ একদিকে, ইউনিটি অফ মানে একদিকে অভিমুখের একতা, এই অনুসারে ফয়েল মনে করেছেন কি এক মাথা, এক পরিকল্পনা, একমুখী, তাই না? শক্তির সমন্বয় এবং প্রচেষ্টার ফোকাস থাকা অপরিহার্য। অভিমুখের ঐক্য সাংগঠনিক সমন্বয়ের উপর নিবদ্ধ করে, যেখানে উদ্দেশ্য পূরণ, এক উদ্দেশ্য পূরণের জন্য সবাই অভিমুখ এক কাজই করবো আমরা। এই জন্যই বলছে অভিমুখের একতায় একটা কোনো একটা নির্দিষ্ট অবজেক্টিভ, কোম্পানির একটা নির্দিষ্ট অবজেক্টিভ থাকবে, আমরা এই করব, আমাদের বছরে এরকম আমরা লাভের জন্য কাজ করব, এরকম করব, বা জনসাধারণের এই উপকার করব, বিভিন্ন জনের সংস্থার বিভিন্ন ধরনের অবজেক্টিভ, সেই হিসাবে তারা কাজ করে। সেই হিসাবে কর্মচারীরা, তার অংশগ্রহণকারী যারা কর্মচারী এবং প্রত্যেকটা সেই একই অভিমুখে কাজ করে চলবে। অভিমুখের একতা এটাই। তার মানে কি এটি নির্দেশের ঐক্য ছাড়া ঐক্য থাকতে পারে না, কমান্ড ছাড়া, অভিমুখের একতা ছাড়া এসব চলতে পারে না। তো এবারে অন্যটা আছে, ব্যক্তি স্বার্থের সাধারণ স্বার্থের অধীনতা। ব্যক্তি স্বার্থের সাধারণ স্বার্থের, ব্যক্তি স্বার্থ উচিত সংগঠনের স্বার্থের উপর প্রাধান্য পায় না, কখনোই না। ব্যক্তির স্বার্থ তো সংগঠনের স্বার্থের উপরে কখনোই অগ্রাধিকার হয় না। এই সংগঠনকে কাজ করতে হবে কি যতদূর সম্ভব তার কর্মীদের সাথে চুক্তি অনুযায়ী কাজ করতে হবে। কর্মীদের পারিশ্রমিক, এবারে কর্মীরা কেমন পারিশ্রমিক পাবে তার উপরে কাজ। এখানে একটা জিনিস বলছে, ইউনিটি অফ কমান্ড হলো কর্মী ভিত্তিক, আর ইউনিটি অফ ডিরেকশন, অভিমুখের একতা হলো সংগঠন ভিত্তিক, তাই তো?
ইউনিটি অফ কমান্ড এক একটা মানে উপর দিক থেকে চিন্তা করলে কি হবে, ইউনিটি অফ কমান্ড হলো কর্মী ভিত্তিক, প্রতিটা কর্মীকে ভিত্তি করে। আর ইউনিটি অফ ডিরেকশন হলো পুরো সংগঠন আমরা এই হিসাবে কাজ করবো, আমাদের এই অবজেক্টিভ থাকবে। এই দুটো জিনিস আমাদের কিন্তু দেখতে হবে। এবারে ব্যক্তি স্বার্থের সাধারণ স্বার্থের অধীনতা, এটা তো বললাম যে ব্যক্তি স্বার্থ কখনোই উচিত নয় সংগঠনের স্বার্থের ওপরে চলে যাওয়া বা প্রাধান্য দেওয়া, সংগঠনের স্বার্থের ওপরে প্রাধান্য দেওয়া। তাই সংগঠনকে কাজ করতে হবে কি যতদূর সম্ভব তার কর্মীদের সাথে চুক্তি করে, এবং তাদের কি কি ধরনের কাজ করবে না করবে সবই সেরকম হিসাবেই যেন কাজ, চুক্তি যাদের প্রধান, অন্য কোনো ব্যাপার সে যেন সেখানে প্রাধান্য না পায়, সেটাই বলতে চেয়েছে। চুক্তি হিসাবে তোমার সাথে যা হয়েছে সেই কন্ট্রাক্ট তোমার সাথে যা হয়েছে সেই হিসাবে। এবারে কর্মীদের পারিশ্রমিক রেমুনারেশন, এটা কিন্তু দেখা দরকার। উনি ফেয়ল বলেছেন দেখো কাজ করতে গেলে কর্মচারীদের ঠিক মতো নির্দিষ্ট পারিশ্রমিক দিতে হবে। তোমাকে সেখানে বাদ বিচার করলে তুমি কাজ নেবে, আর বাদ বিচার করলে চলবে না। তোমাকে ঠিক মতো ম্যানেজারদের ঠিক মতো তার কর্মচারী যত পারিশ্রমিক পায় তার ব্যবস্থা করবার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। তো নিয়োগকর্তাকে দেওয়া পারিশ্রমিক ন্যায্য হওয়া উচিত। কর্মচারী কার কাছে, কর্মচারীরাও যেমন ওটাকে ন্যায্য ভাববে, আর নিয়োগকর্তারাও ন্যায্য হয়। এই না অন্যায্য কর্মচারীরা যেন অন্যায্য কিছু দাবি না করে, বা নিয়োগকর্তা মনে না করে যে তো আমার বেশি খরচ হয়ে যাচ্ছে তাদের জন্য। এমন জায়গায় থাকতে হবে যেন একটা ব্যালেন্স থাকে। বিভিন্ন কারণ আছে যা নির্ধারণ করে পারিশ্রমিক, যেমন খরচ, ব্যবসার অবস্থা, এসবগুলো তো দেখতে হবে। যে কোনো কর্মকাণ্ড যেগুলো আমার প্রফিটের উপরে চলে, এবং তারা কোন অবস্থায় কেমন অবস্থায় আছে সেটা দেখেই তারা খরচা করে। তো যে কোনো মানে এমন নয় আমার অবস্থা খুব খারাপ, আমি এক্সট্রাভ্যাগেন্টলি কাজ করব, আমি বোনাস দেবো কর্মচারীদের, বা এরকম ভাবে খরচ, মানে এতে কিন্তু ব্যবসার অবস্থা আছে লাল হয়ে যেতে থাকবে। তো এমন ভাবে নির্ধারণ করতে হবে পারিশ্রমিক যেন খরচ, ব্যবসার অবস্থা, অর্থ প্রদান কেমন ভাবে করবো, কোন সময়ে তাদেরকে মোড়টা কখন হবে, বা আরো অনেক কিছু এই সমস্ত বিশ্লেষণ করে আমাদের কর্মচারীদের পারিশ্রমিকের ব্যবস্থা করা উচিত। এখানে কিন্তু পারিশ্রমিক মানে অ্যামাউন্টে না, কখন দেখো অর্থ প্রদানের মোড, মানে এই নয় মান্থলি দেবো না তাকে 7 দিনের মাথায় দেবো, এরকম ভাবে ব্যাপারটাও কিন্তু আছে। তো কি করে দেবো সেটাও কিন্তু ব্যবস্থা আছে। আমি কারো কর্মচারী আমার মাসে বিক্রির উপরে নির্ভর করে আমরা মাসের খরচ দিই, অনেক সময় আছে না তাদের আমার এমন ব্যবস্থা করতে হবে যাতে তারা সাপ্তাহিক পায়, বা আমার কোম্পানির আমদানি হচ্ছে সেই সাপ্তাহিক বেসিসে, সেই হিসাবে মোট এই দুটো যাতে সিনক্রোনাইজ করে, একসাথে থাকে, সেই হিসাবে আমরা কাজ করব। আরো অনেক কিছু এই সমস্ত ব্যাপারটা আমরা বিবেচনা করে আমরা রেমুনারেশনের ব্যাপারটা কিন্তু আমরা প্রাধান্য দিই। এবারে সেন্ট্রালাইজেশন কি? একটি প্রতিষ্ঠানের উদ্যোগের মাত্রা মূলত শীর্ষ পরিচালকদের দ্বারা নির্ধারিত হয়। কেন্দ্রীকরণ প্রতিটি সংস্থা উপস্থিত থাকে, যদিও এটি কম ভাবে। সেন্ট্রালাইজেশন যে কোনো একজন উপর থেকে দেখভাল করবে, অনেক আছে এমন টাইট ভাবে দেখে, সেটা সেন্ট্রালাইজেশন গুণের উপর, অনেকে লুজ করে দেয় সেন্ট্রালাইজেশন, অনেকে বেশি এমন টাইট করে রাখে, এবং অনেকে ছেড়ে দেয়। সেন্ট্রালাইজেশন এই জন্য বলছে কেন্দ্রীয়করণ, মানে সেন্ট্রালাইজেশন এটা প্রতিটা সংস্থায় উপস্থিত থাকে, প্রতিটা সংস্থায় সেন্ট্রালাইজেশন থাকে, সবাই দেখে মানে এক জায়গায় তার বাঁধা থাকে টিকি, যেটাকে আমরা বাংলা ভাষায় বলতে গেলে টিকিটা এক জায়গায় বাঁধা থাকবে সেন্ট্রালাইজেশন। তো এখানে সব জায়গায় একই ভাবে থাকে না বাংলা টিকি, সেটা থাকে কোথাও একটু কম, কোথাও একটু বেশি, এটা সংস্থার উপরে নির্ভর করে সেন্ট্রালাইজেশন। এবারে হায়ারচি, যেটাকে বলছে অনেকে বলে হায়ারচি, অনেকে বলে স্কেলার চেইন, মানে অবস্থান, পজিশনের ব্যাপারটা, কার কোথায় কোম্পানিতে তার অবস্থান কোথায়, সেই হিসাবে তার ডিরেকশন, তার অর্ডারিং, এই সমস্ত ব্যাপারটা ঠিক হয়। কে কাকে গাইড করবে, কে কাকে অর্ডার দেবে, কে কার অথরিটি, কে ডমিনেট করবে কাকে, কে তার শুনবে কথা, হ্যাঁ এই ব্যাপারগুলো আছে কি স্কেলার চেইন। পরপর ফায়াল স্কেলার চেইনকে উচ্চ পদস্থের চেইন হিসাবে সংজ্ঞায়িত করেছেন। ফায়াল স্কেলার চেইনকে উচ্চ পদস্থদের চেইন হিসাবে সংজ্ঞায়িত করেছে।
এখানে উচ্চ থেকে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন, এটা একটা লাইন। যোগাযোগ, এটা হচ্ছে কমিউনিকেশনের লাইন, অ্যাকচুয়ালি প্রথম থেকে বলতে গেলে যোগাযোগের লাইন, স্কেলার চেইন যেটাকে আমরা বলছি, যোগাযোগের জন্য অনুসরণ করা, কোথা থেকে, উপর থেকে নিচে, এই পথটা ধীরে ধীরে সময় সাপেক্ষ। তার মতে কি পথ নির্দেশিত কমান্ডের ঐক্যের নীতি দ্বারা হয়। যাই হোক, এটা কাটিয়ে উঠতে দেরি করলে ফল গ্যাং প্ল্যানকে বিকল্প পথের পরামর্শ দিলেন। এখানে ছবিটা আমি হয়তো দেখাতে পারবো না, তবে গ্যাং প্ল্যান একটা বিয়ের মতো পরপর যিনি একজন আছেন, উনি প্রত্যেক স্টেজে পরপর উনি দিয়ে গেলেন। এখন আমি যদি এ বি সি ডি ই থেকে আবার আমি যদি এদিকে আমার আছে সমসাময়িক, আমার হরাইজন্টাল লেভেলে আরেকজন আছেন, ওনাকে যদি আমি যদি অর্ডার করি করতে পারি না সচরাচর, তখন আমি কি আমার উপর থেকে আমাকে যেতে হবে উপরে, তারপরে আবার নিচে আসতে হবে। এটাই হচ্ছে আমার সাধারণ রুট। হায়ারার্চি হিসাবে আমাকে এইরকম ভাবে মানে আমাকে এগিয়ে যেতে হবে। আমি উপরে আমার বস অব্দি পৌঁছালাম, উনি ওনারও বস, তো উনি ওনাকে কমিউনিকেট করলেন। কিন্তু এটা কিন্তু অনেক দূর হবে, যোগাযোগ করতে তো ভুল হবে। আমি যদি ওই নিয়মে চলি, তাহলে আমার যে হরাইজন্টাল লেভেল, আমার লেভেলে যিনি আছেন, ওনার সাথে আমি তাহলে যোগাযোগ করবো কি করে? উনি একটা নতুন পথ দেখিয়েছিলেন, যেটাকে ফয়েলের কথায় ওটাকে বলছে যোগাযোগের কমিউনিকেশন একটা চ্যানেল তৈরি করেছিলেন, যেটাকে উনি বলছেন গ্যাং প্ল্যাঙ্ক বলছেন। উনি কি করে বলছেন, সরাসরি যোগাযোগ করো, তোমার লেভেলের লোকের সাথে তুমি যোগাযোগ করো। কিন্তু তার আগে তা করতে পারতো না। গ্যাং প্ল্যান্টের থিওরি দেওয়ার পরে ওনার অনেকে এসছে, ওনার যে হরাইজন্টাল লেভেলে উনি যে স্থান, আমার সমসাময়িক আরেকজন যে ম্যানেজার আছে, মানে আমি একটা উইং এর ম্যানেজার, উনি আরেকটা উইং এর ম্যানেজার, আমি সরাসরি ওর সাথে কথা বলতে পারতাম না। আমি কথা বলতে গেলে আমার যিনি বস, ওনারও যিনি বস, ওনার মারফত দিয়ে ঘুরে কথা বলতে হতো, মানে ওনাকে থ্রু দিয়ে ওনাকে কমান্ড করে ওনার সাথে কথা বলতো। কিন্তু ওনার এই গ্যাং প্ল্যান নীতি অবস্থানের জন্য আমি সরাসরি হরাইজন্টাল লেভেলে দুজন একসাথে আমি কথা বলতে পারছি। ঠিক আছে, গ্যাং প্ল্যান নতুন নীতি, এই স্কেলার চেইনের একটা উনি দিয়ে গেছিলেন ফ্রেয়ল। এবারে অর্ডার বা প্লেসমেন্ট, এটি সেই প্রক্রিয়াটিকে বোঝায় যে একবারে মৌলিক কাজে কাঠামো তৈরি হয়ে গেলে কর্মীদের উপাদান, সামাজিক শৃঙ্খলার দিকে কাজ করতে হবে, কর্মীদের সঠিক কাজে নিয়োগ করতে। অর্ডার প্লেসমেন্ট, একটা উপযুক্ত লোককে উপযুক্ত জায়গায়, যা কাঠামো তৈরি হয়ে গেছে, এবং তাকে কোথায় প্লেস করব সেটা নিয়োগ করতে হবে। এবার ইকুইটি, সমতা। ইকুইটি কি? সংস্থার কার্য পরিচালনা কর্মচারীদের সাথে ন্যায় বিচার চাই, ইকুইটি রক্ষা করতে হবে, সদয় আচরণ করা অপরিহার্য। এই নয় এর সাথে এক ব্যবহার, অন্যজনের সাথে আলাদা ব্যবহার, কোম্পানি তাদের টিকে থাকে না। ইকুইটি যদি থাকে, সমতা যদি থাকে, এই নীতিটি যদি আমরা মেনটেন করে চলি, তাহলে কর্মচারীদের সুবিধা হবে, কোম্পানিরও সুবিধা হবে। এতে কি কোম্পানি, কর্মচারী আর নিয়োগকর্তার মধ্যে একটা ভালো একটা যেটাকে ভালো সম্পর্ক গড়ে তোলা যাবে, যে অর্গানিক একটা আমার সম্পর্ক গড়ে, যেটা মিস খাবে দুটো। তো ইকুইটি একটা কোম্পানিতে, ইকুইটি একটা ম্যানেজমেন্টের একটা ব্যবস্থা, যেটা একটা প্রিন্সিপালের মধ্যে পড়ছে, যেটা ফেয়ল উনি ব্যাখ্যা করে গেছে। এবারে কর্মীদের মেয়াদের স্থিতিশীলতা। তো মেয়াদ যদি ঠিক মতো না হয়, কোম্পানিতে আমি কদিন আছি থাকবো সেরকম অনুযায়ী আমি প্ল্যান নিয়ে কাজ করতে পারবো না, আমি কাজের স্থায়িত্ব থাকবে না, আমি স্থায়িত্ব নেই আমার, আমি কি করে আমি হোল হার্টেডলি কাজ করতে পারবো, কালকে আছি কিনা আমি জানি না কোম্পানিতে। তাই কর্মীর মেয়াদের স্থিতিশীলতার ব্যাপারে উনি পরামর্শ দিয়েছিলেন। লোকদের একটা টেনিওর যেন থাকে, কর্মচারীদের সামঞ্জস্য করার জন্য পর্যাপ্ত সময় দেওয়া উচিত। কাজের জন্য ফয়েল বলেছিলেন যে মেয়াদের অস্থিরতা কি করে, সংগঠনকে অদক্ষতার দিকে পরিচালিত করে। উদ্যোগ, কর্মচারীদের চিন্তা করা উচিত এবং নতুন ধারণার দিকে কাজ করা উচিত। এই মানে নতুন নতুন জিনিসের দিকে কাজ করব, হ্যাঁ তাই না? তো এই উদ্যোগটা প্রত্যেকের মধ্যে নিয়ে আসতে হবে, চিন্তা, হ্যাঁ এর মধ্যে নিয়ে আসতে হবে। এটা করলে আমার কোম্পানি একটা শক্তিশালী হবে, এবং আমার প্রেরণা যদি পাবে, তাতে তাকে সে প্রেরণা পাবে তার কোম্পানিতে কাজ করার ব্যাপারে, তার শৃঙ্খলা সম্মান পাবে। তাই উদ্যোগটা প্রত্যেকের মনে জাগিয়ে তুলতে হবে।
এবার আছে এসপেরেন্ট ডি কর্পস, এই কথাটা ফরাসি কথা, ফ্রেঞ্চ ভাষায়। তো এই কথাটার অ্যাকচুয়ালি আমরা যেটাকে কোঅপারেশন বলছি সেটারই সমতুল। এর অর্থ হলো কি, সংগঠন আর কর্মীদের মধ্যে সম্প্রীতি, এই সংগঠনকেই শক্তিশালী করতে, এই জিনিসটি সংগঠনকে শক্তিশালী করতে সাহায্য করে। স্পিরিট ডি কর্পস মানে মানে প্রত্যেকের মধ্যে মানে কোঅপারেটিভ যে সেন্স সেইটা। এর প্রভাব কি ভাই, এবারে ফেওলের নীতির প্রভাব। তো ফেওল দ্বারা নীতিগুলো দক্ষতা প্রতিষ্ঠার দিকে কাজ করেছিল। এই নীতিগুলি সংস্থাগুলি একটা সাউন্ড ওয়ার্কিং সিস্টেমে স্থাপনে সাহায্য করেছিল। তারা সংস্থার শ্রেণীবিন্যাস বজায় রেখেও কর্মচারী ও নিয়োগকর্তার মধ্যে একটা শৃঙ্খলা সমন্বয় স্থাপনে সাহায্য করে। যাই হোক, ফয়েল উল্লিখিত করে নীতিগুলি সংস্থার প্রশাসনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে এবং প্রশাসন পরিচালনার জন্য কোনোভাবেই কঠোর নীতি এগুলো কিন্তু ছিল না। এই নীতিগুলি সংস্থার মানবিক অংশ আর কাজের দক্ষতাকে শক্তিশালী করতে সহায়তা করেছিল। ফয়েলের মতে প্রশাসনিক নীতিগুলো সংগঠনের উদ্দেশ্যগুলোতে সমন্বয় পূরণ করার জন্য কাজ করেছিল। সাংগঠনিক লক্ষ্য অর্জনের জন্য আগেই বলছি ফয়েল গ্যাং প্ল্যান ধারণার পরামর্শ দিয়েছিল, যদিও ফয়েল আনুষ্ঠানিক সংগঠনের ধারণার উপর ফোকাস করে গেছেন। তিনি একটি পদ্ধতি হিসাবে গ্যাং প্ল্যান প্রস্তাব করেছিলেন, যা সংগঠনের কাজের উন্নতিতে কিন্তু খুবই সাহায্য করেছিল। তিনি মনে করেছিলেন যে ফর্মালিজম সংগঠনের কাজের জন্য একটি প্রতিবন্ধক হতে পারে, তাই গ্যাং প্ল্যানকে পদ্ধতি শ্রেণীবিন্যাসে মধ্যবর্তী স্তরে ভেঙে দিতে পারে। এটি তিনি নিম্নলিখিত পদ্ধতিতে ব্যাখ্যা করেছেন, যে সেটা আগেই বলেছি কি করে। এবার একটি উপসংহার দু এক লাইনের মধ্যে আমি যদি বলি, হেনরি ফয়েল একজন অনুশীলনকারী এবং প্রশাসক হিসাবে প্রশাসনের একটি তত্ত্ব প্রদান করেছিলেন। তার নীতিগুলি সংগঠনের কার্যকরী ক্ষেত্রগুলির সাথে প্রাসঙ্গিক ছিল, যদিও এটি প্রয়োগের একটি বিস্তৃত তত্ত্ব দিয়ে গেছেন। ফয়েল একটি সংস্থার প্রশাসনের প্রতি একটি বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি কিন্তু শেয়ার করেছিলেন, যা তিনি মূলত ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে উদ্ধৃত হয়েছিল। তার তত্ত্ব মূলত ইউনিটি অফ কমান্ডের নীতির উপরে ভিত্তি করে। 14টি যে নীতি দিয়েছিলেন তার সংগঠনের কাজের ক্ষেত্রে ব্যাপক প্রয়োগের সাথে এবং সাথে সাথে নমনীয় বলে মনে করা হয়। নমস্কার, আজকে এখানেই শেষ করলাম।